আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আমার ভাবনা ইউটিউব চ্যানেলে আজকে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস.এম. নওশের। উনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা করার সাথে সাথে মানসিক স্বাস্থ্য এবং সামাজিক বিভিন্ন বিষয়ে অবদান রেখে আসছেন। আজকে আমার ভাবনা ইউটিউব চ্যানেলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা ওনার আলোচনা থেকে বেশ কিছু বিষয় জানতে পারবেন। আজকে আমাদের টপিক হলো নিউরোপ্লাস্টিসিটি। আচ্ছা, এক কথা যদি আমরা বলি যে আসলে নিউরোপ্লাস্টিসিটি বিষয়টা কী? ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। নিউরোপ্লাস্টিসিটি আসলে এটা খুব নতুন একটা বিষয় আর কি, ব্রেইনের ব্যাপারে এটা অনেকেই জানে না আর কি। এই জন্য এই টপিকটা সম্বন্ধে আসলে অনেকেরই আইডিয়া নেই। তো আজকে আমি একটু এটা মানুষকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মানে নিউরো মানে তো বোঝেন, মানে ব্রেইন বা নার্ভাস সিস্টেম যেটা, আর প্লাস্টিসিটি মানে হচ্ছে যে জিনিসটাকে ইচ্ছা মতো আকারে রূপ দেওয়া যায়। নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে আমাদের ব্রেইনের যে নিউরন বা আমাদের যে ব্রেইনের ভিতরে যে ইয়েগুলো আছে আর কি, নার্ভাস সিস্টেম যেগুলো, এগুলো ইচ্ছা মতো কিন্তু আমরা সেটাকে রূপ দিতে পারি আর কি। সেটাই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এমনি যেটা বলা হয় যে সাধারণত প্রচলিত যে ধারণা ছিল যে একটা মানুষের ব্রেইন মানে বাচ্চা 5 থেকে 7 বছরের মধ্যে সেটা পরিপূর্ণতা চলে আসে, এরপরে আর সেটা আর কোনো ডেভেলপ করে না। কিন্তু এখনকার রিসার্চে দেখা গেছে যে এটা মানুষের ব্রেইন দেখা যায় আজীবনই সেটা বিভিন্নভাবে এটা ডেভেলপ করতে পারে যদি প্রপারলি স্টিমুলেশন দেওয়া যায়। এবং এমনকি দেখা গেছে যে 80 বছর বয়সেও কিন্তু একটা মানুষ নতুন কিছু শিখতে পারবে যদি তার ব্রেনকে তিনি সেভাবে স্টিমুলেট করেন, তাহলে তিনি শিখতে পারবেন। যেমন একটা কথাই আছে যে এটা বাংলা প্রবাদ আছে যে যার হয় না 9 তার হয় না 90। এটা সম্পূর্ণ ভুল। যদি কেউ চায় সে 90 বছর বয়সেও কিন্তু শিখতে পারবে, তবে ইনপুটটা সেভাবে হতে হবে। সেটা যদি নতুন কোনো দক্ষতা, ভাষা বা বাদ্যযন্ত্র শিখে কেউ শিখলো, তখন মস্তিষ্কের ভিতরে কি কোনো পরিবর্তন ঘটে কিনা? জি, মস্তিষ্কের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে, মস্তিষ্কের মধ্যে যা কিন্তু আমাদের নিউরনের সাথে কিন্তু বিভিন্ন একটা নিউরন কিন্তু অসংখ্য নিউরনের সাথে কানেক্টেড। প্রায় 86 বিলিয়ন নিউরন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা কানেক্টেড থাকে। তো যখন নাকি নতুন জিনিস শিখে, তো নতুন স্টিমুলেশন যখন যায়, তখন সেই কানেক্টিভিটিগুলো তৈরি হতে থাকে ব্রেনের মধ্যে। এবং যত সে চর্চাটা করবে তত সে কানেক্টিভিটির রাস্তাটা স্মুথ হতে থাকে। যেরকম আপনি দেখবেন যে গ্রাম দেশে একটা ঝোপঝাড়ের মধ্য দিয়েও অনেক সময় একটা রাস্তা তৈরি হয়ে যায় না। প্রথম দিকে যখন কেউ একজন গেল, তখন তো সে দেখে একটা জঙ্গল ঝোপঝাড় কাটা থাকে। মানুষ আস্তে আস্তে যখন চলাচল শুরু হতে থাকে, তখন দেখা যায় যে এই কাটাগুলি সরে, ঝোপঝাড়গুলি সরে একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে যায়। ব্রেইনের ক্ষেত্রে ঠিক সেই বিষয়টা। যখন কেউ একটা নতুন স্টিমুলেশন দিবে এবং সেটা যদি সে বারবার এটাকে চর্চা করতে থাকে, তখন ব্রেইনের মধ্যে একটার সাথে একটা এভাবে কানেক্টিভিটিগুলো স্মুথভাবে তৈরি হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের ব্রেইনে যখন নেতিবাচক চিন্তা আসে বা ওভার থিঙ্কিং করা হয়, তবে মস্তিষ্কে নেতিবাচক এই চিন্তাটা স্থায়ীভাবে কিন্তু রিওয়ার্ড হয় কিনা, মানে এর মধ্যে ঢুকে তখন কিন্তু ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের ব্রেনের যে কানেক্টিভিটিগুলো থাকে, সেই কানেক্টিভিটিগুলোর মধ্যে কিন্তু এখানে একটা ব্লকেজ তৈরি করে দেয় এবং দেখা যায় সে ওই চিন্তার বাইরে আর বেরোতে পারে না এবং সারাক্ষণ তার মধ্যে কিন্তু ওই চিন্তাটাই ঘুরপাক খেতে থাকে। এবং যখনই সে এই চিন্তার বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না, মানে একই জিনিস নেতিবাচক চিন্তা যখন ঘুরপাক করতে থাকে, বাস্তবেও দেখা যায় যে সেই নেতিবাচক ঘটনাগুলোই কিন্তু তার সামনে ঘটতে থাকে। সে ইতিবাচকভাবে কোনো কিছু চিন্তা করতে না পারে। যেরকম ধরা যায় একটা মানুষ যদি সবসময় চিন্তা করতে থাকে যে আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, হ্যাঁ, দেখা যায় যে তার মনে দেখা যায় সে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই যাবে, সেখানে গিয়ে দেখা যাবে যে সে বলবে হায় রে আমার পোড়া কপাল। যেরকম এটা সুন্দর একটা উদাহরণ এরকম দেওয়া যেতে পারে যে ধর একটা জায়গাতে একটা মানুষ মনে করেন যে কোথাও এটা মিষ্টি দিচ্ছে, হ্যাঁ, তো যে লোকটাকে বলতে থাকবে যে আমার পোড়া কপাল, মানে সে যে সেদিকে না যে সে এমন একটা জায়গায় যাবে যেখানে পুলিশ যারা পাচ্ছে তারা পিটাচ্ছে, সে তার ব্রেইন তাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবে, সেখানে সে বলবে যে আমার পোড়া কপাল। বিষয়টা হচ্ছে আমাদের থিঙ্কিং এর সাথে আমাদের কার্যক্রম, অর্থাৎ আমাদের যে কোথায় কোন কাজটা হচ্ছে ওইটাও আমাদের ব্রেইনের কারণে ওই জায়গায় নিয়েই যায়, ওইটা নিয়ে যায় আর কি। আচ্ছা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমগুলো ক্ষেত্রে সাইকোথেরাপি বা টক থেরাপি দিয়ে মস্তিষ্কে কোনো মেডিকেশনের মতো শারীরিক বা রাসায়নিক কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা বা পরিবর্তন করা যায় কিনা? জি, এটা আসলে ওষুধের না, এটা মানে টক থেরাপি বলতে আসলে ইতিবাচক কথা তাকে বলা, তাকে ইতিবাচক কথা বলা এবং তার সে মনে মনে অটো সাজেশন দেওয়া, তার মনে মনে যে মানে নেতিবাচক কথার বদলে সে বিভিন্ন ইতিবাচক কথা সে মনকে শোনাবে। এটার ভিতরে হয় কি ব্রেন একদম নতুন ধরনের মানে উদ্দীপনা তৈরি হয় এবং এই উদ্দীপনার কারণে দেখা যাচ্ছে যে ব্রেন যখন একটা মানে নতুন মানে কি বলে এটা ব্রেনের ভিতরে যখন কানেক্টিভিটি জুড়ে যায় একটার সাথে আরেকটা নতুন ইতিবাচক উদ্দীপনা, তখন দেখা যাচ্ছে নতুন বাস্তবতা তখন ব্রেনটাকে উপহার দিতে থাকে। আচ্ছা, তো এই যে আমাদের শরীরে অতিরিক্ত ডিপ্রেশন, এনজাইটি বা মানসিক ট্রমা যদি থাকে,
তো এইগুলো আমাদের মস্তিষ্কের গঠনে স্থায়ী কোনো ক্ষতি করে কিনা? জি, ডিপ্রেশন তো অবশ্যই মস্তিষ্কে স্থায়ী ক্ষতি করে ফেলে, ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তারপরে দেখা যায় যে তারপর যে ব্রেনের যে মাইলিন যেটা ব্রেনের যে নিউরনের যে শীত মানে যেটা কভার যেটা সেখানে এটা ক্ষতিগ্রস্ত করে, এবং সেখানে কানেক্টিভিটি যেগুলো সেখানেও তো সমস্যা হয়, এবং এর ফলে দেখা যাচ্ছে তার সে মানে ডিমেনশিয়াতে মানে তার কোনো কাজে সে মনোযোগ দিতে পারে না, এটা একটা হইতে পারে। অথবা হইতে পারে সে মানে কাজে মানে কোনো কিছু মনে থাকে না, হ্যাঁ, এরকম তার সমস্যা হইতে পারে। অথবা মনে করে দেখা যাবে তার ব্রেনে কোনো নতুন কোনো কাজে সে উদ্দীপনা বোধ করতে পারে না, এটা হতে পারে। এবং এটাকে এর ফলে কিন্তু সে মানে সামাজিক তার জীবন, তার পারিবারিক জীবন, তার মানে কর্মজীবন সব কিছু কিন্তু তখন ব্যাহত হতে পারে। ও আচ্ছা, তাহলে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বর্তমানে আমাদের স্ক্রিন টাইম যেটাকে আমরা মোবাইল দেখা বা অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা বলি, এখন প্রচুর সময় আমাদের ব্যয় হচ্ছে। আমাদের এই যে মোবাইলে দেখা বা স্ক্রিন টাইম যে আমরা ব্যয় করছি সময়টা, আমাদের মস্তিষ্কের গঠন বা স্বাভাবিক প্লাস্টিসিটিতে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা, নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? প্রযুক্তি আসলে ইটসেলফ খারাপ না। আচ্ছা, সমস্যাটা হচ্ছে প্রযুক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা। আচ্ছা, যেমন আলফ্রেড নোবেল যখন আপনার ডিনামাইট আবিষ্কার করেন, তিনি কি কেন করেছিলেন ডেভেলপমেন্টাল কাজগুলো যেন দ্রুত হয়। যেরকম তখন ওই সময় কিন্তু তখন ইয়েতে ইউরোপে শিল্প বিপ্লব হয়েছে, শিল্প বিপ্লবের কারণে কিন্তু নতুন নতুন রাস্তাঘাট করার প্রয়োজন পড়েছে। এখন একটা পাহাড় কেটে যদি রাস্তা তৈরি করতে হয় অনেক সময় লাগে, তখন উনি এই বিস্ফোরকটা যখন আবিষ্কার করেন, উনি চিন্তা করেন যে পাহাড়টা যদি এইভাবে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় তাহলে অনেক সময়টা কম লাগে। ওনার এই উদ্দেশ্য ছিল এইটা, কিন্তু পরবর্তীতে কি হলো, এটা যুদ্ধের কাজে ব্যবহার হতে শুরু করলো। এটা তো আসলে ডিনামাইটের মানে দোষ না, মানে প্রযুক্তির দোষ না। তো মোবাইলের ক্ষেত্রেও সেটা, মোবাইলে আপনি যদি সবসময় যদি নেতিবাচক জিনিসগুলো যদি আপনি সবসময় দেখতে থাকেন বা অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনি দেখতে থাকেন, তাহলে তো সেটার একটা এফেক্ট তো ব্রেনে পড়বে। কিন্তু মোবাইলের মধ্যে যদি আপনি ইতিবাচক জিনিসগুলো যদি দেখেন, কারণ আপনি ইবুক পড়লেন, নতুন কোনো বই পড়লেন, বা কোনো আত্মোন্মূলক কোনো ভিডিও যদি আপনি দেখেন, বা আপনি কোনো ভালো মিউজিক শুনলেন, বা ভালো মুভি যদি আপনি দেখেন, কিংবা যদি যার যা ধর্ম অনুযায়ী তার ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো যদি উনি দেখেন, তাহলে ব্রেনের মধ্যে নতুন ধরনের মানে উদ্দীপনা তৈরি হবে, নতুন ধরনের নিউরন বা পাথওয়ে তৈরি হবে, এবং সেটা তাকে মানে জ্ঞানের দিক থেকে তাকে সমৃদ্ধ করবে, তার চেতনার দিক থেকে তাকে সমৃদ্ধ করবে, তাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু কিন্তু সেটা না করে সে যদি অপ্রয়োজনীয়ভাবে যদি শুধু মোবাইলে খালি মানে অ্যাড দেখে, বা ওই যে মোবাইলে জুয়া খেলা সেগুলোর মধ্যে যদি চলে যায়, কিংবা যখন যে ওই যে আজে বাজে যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি সে দেখতে থাকে, সেটার তো একটা নেতিবাচক প্রভাব তো ব্রেনের উপর পড়বেই। খুব সুন্দর একটা বিষয় আপনি তুলে ধরছেন যে আমরা মোবাইল ব্যবহার করব, আমরা পজিটিভ যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য অবশ্যই উপকার, সেটা তুলে ধরছেন। তো একটা বিষয় বলতে চাচ্ছি যে নিউরোপ্লাস্টিসিটি নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আমরা আমাদের শরীর গঠন করার জন্য কিন্তু এক্সারসাইজ করি, তো আমাদের ব্রেন গঠন করার জন্য যদি ব্রেন এক্সারসাইজ যেটার মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটিকে আরও প্রভাবিত করতে পারে, আরও বড় মানে আরও সাস্টেইন করতে পারি, এরকম কোনো কিছু আছে কি না? অবশ্যই আছে, আমাদের ব্রেনেরও কিছু আমাদের এক্সারসাইজ প্রয়োজন আছে। যেরকম কেউ যদি নতুন কোনো বই পড়ে, নতুন কোনো জিনিস যদি শেখেন, নতুন কোনো স্কিল যদি উনি ডেভেলপ করেন, সেটাতে ব্রেনের কিন্তু একটা চর্চা হয়। তারপরে আপনার বিভিন্ন ধাঁধা বা কুইজ বা পাজল এগুলো যদি উনি মিলায়, সেখানেও কিন্তু ব্রেনের মানে এখানে চর্চা, ব্রেনটা কিন্তু ইয়ে করে। তারপরে যে চেস গেম, যেটা যে দাবা খেলা, যেটা দাবা খেলে, সেখানেও কিন্তু তার ব্রেনটাকে কিন্তু এখানে চর্চা হচ্ছে। তারপর সুডুকু একটা ইয়ে আছে, সুডুকু মিলানো, শব্দ জট মিলানো, সেগুলো যদি করে, সেখানেও কিন্তু তার ব্রেনের এটা মানে মস্তিষ্কগুলো কিন্তু সেখানে রিওয়ারিং হতে থাকে আর কি, এবং সেখানে মস্তিষ্কটা তার মানে এক্সারসাইজের মতো হয়, মানে ব্রেইন জিম যেটাকে বলা হয়। আপনি দেখবেন যে ছোটবেলা আমরা যখন আমাদের মুরব্বীরা কিন্তু ওই যে শিল্লুক জিজ্ঞেস করতো, শিল্লুক মানে ধাঁধা, যেটা ব্রেইন স্টর্মিং হওয়ার জন্য আর কি। একটা শিল্লুক বলে ওনারা কিন্তু কিছু ক্লু দিতেন চিন্তা করার জন্য, এরকম ব্রেইন যেন করতে মিলিয়ে গেলাম। এগুলো কিন্তু খুব ভালো চর্চা ছিল আর কি, যেগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এই চর্চাগুলো যদি থাকে মানে ফিরিয়ে আনা যায়, তাতে কিন্তু বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপ হতে থাকে। আচ্ছা। তো আমাদের শরীরে শারীরিক জীবনে আমাদের ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, এটা আমাদের মস্তিষ্কের জন্য কতটুকু মানে উপকারী, বা এই প্রসেসটা কতটুকু ভূমিকা রাখে আমাদের? খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। আমি আসলে ওই সময় ওই জিনিসটা মানে এসকেপ করে গেছিলাম। ঘুম অবশ্যই প্রয়োজন। একটা মানুষের পরিণত বয়সে একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু খুবই জরুরি। ঘুম হচ্ছে ব্রেইনের ক্লিনিং প্রসেস, মাইন্ডের কুলিং প্রসেস। হ্যাঁ, তো ঘুম কিন্তু অবশ্যই জরুরি। ঘুমটা পর্যাপ্ত ঘুম হতে হবে,
খাবার দাবারও তার পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাবার যদি না খায়, সেটা হচ্ছে গ্লুকোজ, আমাদের সবাই খাবার তো গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজ ব্রেনের কিন্তু একটাই খাবার, সেটা হচ্ছে গ্লুকোজ। এবং গ্লুকোজ যদি পর্যাপ্ত পরিমাণে ব্রেনে না যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রেন সেলে কিন্তু সেটা এফেক্ট করবে। আর তাছাড়া এক্সারসাইজ তো অবশ্যই দরকার, কিছু শারীরিক এক্সারসাইজ করলেও সেটা কিন্তু ওই ব্লাড সাপ্লাইটা কিন্তু ব্রেনের মধ্যে যায় শারীরিক এক্সারসাইজ করলে, তো সেটা কিন্তু ব্রেনের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ইয়ে। আর কিছু খাবার আছে, কিছু খাবার যেগুলো খেলে এগুলো এমনি ওটা ব্রেনের জন্য ভালো। যেমন আমি একটা ফলের কথা বলতে পারি, সেটা হচ্ছে আখরোট। যদি আখরোট খায় সেটা ভালো। তারপরে যে ঢেঁকি ছাটা চাল, যেটার মধ্যে B1 ভিটামিন যেটা আছে আর কি, যেটা নার্ভের সাথে যেটা সরাসরি সম্পর্কিত, ঢেঁকি ছাটা চাল, তারপরে আপনার যে লাল চালের আটা, এগুলো যদি খায় এটা অবশ্যই ব্রেনের জন্য খুব ভালো একটা খাবার আর কি। খুব সুন্দর বিষয়ে আমরা আলোচনা করছি, খুব জানার একটা বিষয়। লাস্টে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে কোন কোন ছোটো ছোটো অভ্যাসগুলোর মাধ্যমে বা চর্চা করার মাধ্যমে তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে? অলরেডি ইতিপূর্বে বলছেন অবশ্যই আপনি, পড়াশোনা করা, নতুন কিছু শেখা বা অনেক কিছু। তারপরে যদি আরও স্পেসিফিক কিছু বলতেন, তাহলে দর্শকরা এই বিষয়টা থেকে আরও তার ধরে রাখতো, ব্রেনের ভিতরে ধরে রাখতো যে এই কাজটি বলছেন, তা আমি এই কাজটা করে দেখি আমার ব্রেনকে কার্যক্ষমতা বাড়াতে পারে কিনা। যে এটাও যে আমি যেটা বলেছিলাম আর কি, যে বই পড়া, হ্যাঁ বই পড়া, তারপরে আপনার যে ছোটো ছোটো পাজল মিলানো বা ধাঁধা, তারপরে আপনার ওই কেউ নতুন কোনো জিনিস শিখে, নতুন কোনো জিনিস শিখতে গেলে কিন্তু ব্রেনে কিন্তু এখানে চর্চা হয় ব্রেনে। নতুন জিনিস শেখা, সবচেয়ে বড় কথা আগ্রহ থাকতে হবে। আপনার যদি আগ্রহ না থাকে নতুন জিনিস শেখা, তাহলে কিন্তু আপনি ওটা পারবেন না। আগ্রহ থাকলে জিনিসটা পারা যায়। যেরকম আমি কিছুদিন আগে দেখছিলাম যে এক মহিলা, বয়স্ক মহিলা, উনি মনে হয় 80 বছর বয়সে উনি মানে ওই যে বন্দুক চালানো শিখেছেন, এবং 95 বছর বয়সে যে উনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন, মানে ইয়ে লেভেলে উনি চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওই যে কী বলে এটা, শুটিং ইয়ে আর কি। তা 80 বছর বয়সে একটা মানুষ যদি মানে আগ্রহ হয় যে সে বন্দুক চালানো শিখবে, এবং পরবর্তী 15 বছরে সে যদি চর্চা করে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তা আমরা যে চর্চা করলে বা ইয়ে করলে আরও অনেক কিছু করতে পারি। খুব সুন্দর। সম্মানিত দর্শক, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে মিলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সব কিছু বিষয়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনা থেকে আমরা যদি সামারাইজ করি, তাহলে আমরা বুঝতে পারি যে নিউরোপ্লাস্টিসিটি এমন একটি বিষয় যে আমরা যে কোনো সময় আমাদের ব্রেনকে ইনপুটের মাধ্যমে আমরা যে কোনো কাজে লাগাতে পারি। অনেক আগে যে বলা হতো বয়স হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আমি আর শিখতে পারবো না, এই বিষয়টা কিন্তু নয়। আজকে আলোচকের কথার মাধ্যমে এটাই কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটা বিষয় হলো যে আমরা স্ক্রিন টাইম বা মোবাইল দেখা, এই বিষয়গুলো অবশ্যই আমরা দেখছি, কিন্তু সেই বিষয়টি কোনভাবে দেখছি, কী কাজে ব্যবহার করছি মোবাইলটা, এবং মোবাইলটা যে দেখছি, যে সময়টা ব্যয় করছি, সেই সময়টা কী কাজে ব্যবহার করছি। যদি আমি ভালো কোনো কাজে ব্যবহার করি, সেটাও কিন্তু ব্রেনের একটা এক্সারসাইজ। এছাড়াও উনি আরও অনেকগুলি বিষয় বলছেন যেগুলো আমাদের ব্রেনের কার্যক্ষমতা বা ব্রেনের এক্সারসাইজ করতে পারি। আমাদের পেশিকে গঠন করার জন্য যেরকম আমরা এক্সারসাইজ করি, ঠিক তেমনি ব্রেনের এক্সারসাইজগুলো উনি তুলে ধরেছেন এই ভিডিওর মাধ্যমে। তো সম্মানিত দর্শক, এরকমই ভিডিও আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরবো, যেটার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করছি। এই বিষয়গুলো মানসিক স্বাস্থ্যের সাথে কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণভাবে জড়িত এইগুলো বিষয়গুলো। তো ভালো থাকবেন, এবং সম্মানিত অতিথিকে আমার ভাবনা ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।